হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে দেখো আমাদের ক্লাস 12 অ্যান্ড রিপিটার্সদের জন্য থার্ড ক্লাস মানে ডে 3 তে আমরা চলে এসেছি। আগের দিন আমরা অ্যাডসর্পশন, আইসোথার্ম আর ক্যাটালাইসিস পড়েছিলাম। তাহলে ক্যাটালাইসিস সম্পর্কে তোমরা কিছু অলরেডি জেনে গেছো। ক্যাটালাইসিস কি, মানে ক্যাটালাইসিসে কি হয়, যেটা কি হয় না রিঅ্যাকশন রেটটাকে ইনক্রিজ করে, অথবা কিছু কিছু ক্যাটালাইসিস যে পয়জন আছে যেগুলো আবার ডিক্রিজও করে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটা। তাহলে অলরেডি তোমরা ক্যাটালাইসিস সম্পর্কে জেনে গেছো। এবারে আজকে যেটা আমরা টপিক পড়বো বলেছিলাম সেটা হচ্ছে এনজাইম ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস শুধু না, এটা হচ্ছে এনজাইম ক্যাটালাইসিস। তার মানে এই ক্যাটালাইসিসই হচ্ছে এনজাইমের মাধ্যমে হচ্ছে। তাহলে এনজাইম ক্যাটালাইসিস করতে গেলে আমাদের আগে এনজাইম কি সেটা তো জানতে হবে। চলো তাহলে আজকে আমরা একটু শুরু করি। এনজাইমস আর দেখো বলছে এনজাইমস আর কমপ্লেক্স নাইট্রোজেনাস অর্গানিক কম্পাউন্ড which are produced by living plant and animal। কিছু সজীব উদ্ভিদ আর প্রাণী থেকে তৈরি হয় কিছু কমপ্লেক্স নাইট্রোজেনাস অর্গানিক কম্পাউন্ড। কমপ্লেক্স নাইট্রোজেনাস অর্গানিক কম্পাউন্ড বলতে সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। একটা জটিল, কমপ্লেক্স মানে কি জটিল, জটিল নাইট্রোজেনিয়াস মানে হচ্ছে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, যেটা কোথা থেকে প্রডিউসড হয়? প্রডিউসড বাই লিভিং প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। লিভিং প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল থেকে প্রডিউসড হয় একটা জটিল নাইট্রোজেন ঘটিত অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ, সেটাই হচ্ছে এনজাইম বা উৎসেচক যেটা বলে বাংলায়। They are actually protein molecule of high molecular mass। এগুলো হচ্ছে এক একটা প্রোটিন মলিকিউল, মানে প্রোটিন অণু। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি যে প্রোটিন, সেই প্রোটিন অণু হচ্ছে এই এনজাইম, হচ্ছে এক একটা প্রোটিন অণু অফ হাই মলিকিউলার মাস। যার হাই মলিকিউলার মাস মানে কি উচ্চ আণবিক ভর, মাস মানে কি ভর বা পারমাণবিক, আমরা বলি না আণবিক ভর বা আণবিক গুরুত্ব, যেটাই বলবে সেটা হচ্ছে হাই। ঠিক আছে, উচ্চ মলিকিউলার উচ্চ আণবিক গুরুত্ব বা ভর রয়েছে এরকম একটা প্রোটিন অণু। তাহলে এনজাইমস আর অ্যাকচুয়ালি প্রোটিন মলিকিউলস অফ হাই মলিকিউলার মাস এন্ড ফর্ম কোলয়েডাল সলিউশন ইন ওয়াটার। এরা আবার জলের মধ্যে কোলয়েডীয় দ্রবণ তৈরি করে। আমরা কোলয়েড সম্পর্কে কিছুক্ষণ পরেই আলোচনা করব। তাহলে কোলয়েড সলিউশন মানে কোলয়েডিয়াল দ্রবণ, জলীয় জলের মধ্যে একটা কোলয়েডিয়াল দ্রবণ এরা তৈরি করে এই এনজাইম গুলো। তাহলে এগুলো আমরা এনজাইমের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার করছি এবং এনজাইম কি সেটাও জানতে পারছি। তাহলে কি বললাম, এনজাইম হচ্ছে কিছু সজীব উদ্ভিদ আর প্ল্যান্ট, সজীব প্ল্যান্ট আর অ্যানিমাল থেকে তৈরি, প্রাণী আর উদ্ভিদ থেকে তৈরি কিছু জৈব যৌগ, যেগুলো হয় কি জটিল নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। আর এরা হয় উচ্চ আণবিক ভর বিশিষ্ট কিছু প্রোটিন অণু অ্যাকচুয়ালি এরা, আর এরা জলে কোলয়েডাল দ্রবণ তৈরি করে। দে আর ভেরি এফেক্টিভ ক্যাটালিস্ট। এরা কিন্তু খুবই কার্যকরী। এদের মানে কোনো রিয়াকশন যখন হবে, কেমিক্যাল রিয়াকশন, কোনো রাসায়নিক বিক্রিয়া যখন ঘটছে, তখন কিন্তু এদের কার্যকারিতা খুবই বেশি। ঠিক আছে, ক্যাটালাইজ নিউমেরাস রিয়াকশন। তাহলে এরা বহু সংখ্যক, নিউমেরাস রিয়াকশন মানে কি এরা বহু সংখ্যক বিক্রিয়াকে ক্যাটালাইজ করতে পারে। স্পেশালি দোজ কানেক্টেড উইথ ন্যাচারাল প্রসেস, যেগুলো প্রাকৃতিক মানে প্রাকৃতিক প্রক্রিয়ায়, যেগুলো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আর কি, প্রাকৃতিক প্রক্রিয়ার সঙ্গে যে বিক্রিয়াগুলো যুক্ত সেগুলোকে কিন্তু স্পেশালি এগুলোকে বেশি করে এরা ক্যাটালাইজ করে। যেগুলো প্রাকৃতিক প্রক্রিয়ার সাথে যুক্ত এরম রিয়াকশনকে এরা বেশি করে ক্যাটালাইজ করে, মানে অনুঘটক হিসেবে কাজ করে সেই সব বিক্রিয়াগুলোতে। তার মানে কি অনুঘটক কি করে না বিক্রিয়ার বেগ বাড়ায়। তাহলে এনজাইম অনুঘটক হচ্ছে সেই রকম অনুঘটক যারা কি করে নিউমেরাস রিয়াকশন, বহু রিয়াকশন আছে যেগুলোকে ক্যাটালাইজ করে। আমরা এক্সাম্পল যখন পড়বো তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, numerous reactions that occur in the bodies of animal and plant to maintain the life process are catalyzed by enzyme। তাহলে লাইফ প্রসেস মানে আমাদের জীবনের যে প্রক্রিয়াটা,
আমাদের বডিতে যে প্রক্রিয়া চলে আসছে, লাইফ প্রসেস, জীবনের যে প্রক্রিয়া, এটাকে মেনটেন করার জন্য এই উদ্ভিদ আর প্রাণী দেহে কিছু কিছু না, বহু সংখ্যক রিয়াকশন হয়। Numerous reaction that occur in the bodies of animal and plant, খুব ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ এর জন্য, যেটা কি করে না, টু মেনটেন করে দ্য লাইফ প্রসেস এন্ড আর ক্যাটালাইজড বাই এনজাইম, যেগুলো এই জীবন প্রক্রিয়া মেনটেন করার জন্য আমাদের প্ল্যান্ট আর অ্যানিমাল বডিতে কিছু রিয়াকশন ঘটে চলেছে, যেগুলো ক্যাটালাইজড হয় কিসের মাধ্যমে, এনজাইমের মাধ্যমে ক্যাটালাইজড হয়। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদের একটা এমসিকিউ আসতেই পারে। আচ্ছা, the enzymes are thus termed as biochemical catalysis, তার মানে এখানে তো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, এছাড়া যেহেতু এটা একটা লাইফ প্রসেসের সাথে কানেক্টেড, আমাদের লাইফ প্রসেস মানে জীবন প্রক্রিয়ার সাথে কানেক্টেড, তাই জন্য এটা একটা তাদের বায়োলজির দিক থেকেও হেল্প করছে, তাহলে এটাকে আমরা একসাথে বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট বলতে পারি। ঠিক আছে, তাহলে জৈব রাসায়নিক অনুঘটক, তাহলে এনজাইম হলো বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট মানে জৈব রাসায়নিক অনুঘটক, and the phenomenon is known as biochemical catalysis। ক্যাটালিস্ট হচ্ছে অনুঘটক আর ক্যাটালাইসিস হচ্ছে অনুঘটন। যখন কোনো অনুঘটকীয় প্রক্রিয়া হবে সেটাকে অনুঘটন বলে, ক্যাটালাইসিস, আর ক্যাটালিস্ট হচ্ছে অনুঘটক, এটা কিন্তু ভুলিয়ে ফেলবে না। তাহলে এনজাইমের মধ্যে যে এনজাইম যে একটা ভালো কাজ করছে, এনজাইমের মাধ্যমে যে আমাদের উদ্ভিদ দেহে প্রাণী দেহে একটা জীবন প্রক্রিয়া মেনটেন করার জন্য যে বহু সংখ্যক বিক্রিয়া ঘটে চলেছে, তাই জন্যই তো একে বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট বলছে, আর এই ঘটনাকে বলছে বায়োকেমিক্যাল ক্যাটালাইসিস। সেরকমই দেখো, এই যে বলছে মেনি এনজাইমস হ্যাভ বিন অবটেন্ড ইন পিওর ক্রিস্টালাইন স্টেট ফ্রম লিভিং সেল। লিভিং সেল মানে জীবন্ত কোষ, জীবন্ত, আমরা বায়োলজিতে নিশ্চয়ই পড়েছো, জীবন্ত লিভিং সেল থেকে যে এনজাইম গুলো পাচ্ছি সেগুলো কিন্তু একদম পিওর ক্রিস্টালাইন স্টেটে থাকে। কোন স্টেটে থাকে? পিওর ক্রিস্টালাইন স্টেটে থাকে, বিশুদ্ধ কেলাসাকার একটা অবস্থায় এরা পাওয়া যায় আর কি। জীবন্ত যে কোষ থেকে, লিভিং সেল থেকে বিভিন্ন এনজাইম, মেনি এনজাইম পাওয়া যায় বিশুদ্ধ কেলাসাকার অবস্থায়, পিওর ক্রিস্টালাইন স্টেটে পাওয়া যায়। আচ্ছা, এই যে বায়োকেমিক্যাল কিছু রিয়াকশন আমরা করব, যেগুলোতে এনজাইম আমাদের ক্যাটালিস্ট মানে অনুঘটক হিসেবে কাজ করে, সেরকমই একটা এক্সাম্পল দেখো, ইনভার্সন অফ কেন সুগার। এই এক্সাম্পলে দেখো কেন সুগার, ইক্ষু শর্করা, আখের রসকে বলা হয়, জানো তো? আখের রস খেয়েছো কোনোদিন তোমরা? আমি তো খেয়েছি। আখের রস খেতে ভীষণই সুন্দর হয়। এই এটা যে একটা কেমিক্যাল যে একটা সাইন আছে, সংকেতটা দেখো, যেটাকে কেন সুগার বলা হয়, মেনলি এটাকে সুক্রোজ বলতে পারো, কিন্তু সুক্রোজ এটা একটা কার্বোহাইড্রেট আসছি, তাহলে এটা একটা বায়োমলিকিউল কার্বোহাইড্রেট। এবার কার্বোহাইড্রেটকে যখন আমরা আদ্র বিশ্লেষিত করছি তখন কি হয় আমরা জানি, সুক্রোজকে যদি আদ্র বিশ্লেষিত করি তাহলে গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ উৎপন্ন হয়। দেখবে আমি বোর্ডের ক্লাসে কিন্তু এইটা একটা ভিডিও ক্লাস করেছিলাম, একটা তোমাদের বায়োমলিকিউলসটা। তোমরা তো বায়োলজিতেও বায়োমলিকিউলস অলরেডি পড়ছো, হ্যাঁ? তাহলে দেখো এখানেও দেখো কিছুটা রিলেটেড এখানে তার সাথে, ইনভার্সন অফ কেন সুগার। তাহলে এখানে দেখো ইনভার্টেজ, দেখো মার্ক করা আছে, এই রিয়াকশন গুলো থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসে, মানে এটা এনইটি তে আর জেই দুটোর জন্যই বলছি, এই রিয়াকশন গুলো থেকে কিন্তু খুব ভালো এমসিকিউ আসার চান্স আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। আচ্ছা, তাহলে দেখো কেন সুগারকে যখন আদ্র বিশ্লেষিত করছি কোন এনজাইমের প্রেজেন্সে? ইনভার্টেজ। ইনভার্টেজ এনজাইমের প্রেজেন্সে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, তাহলে সুক্রোজ আদ্র বিশ্লেষিত হয়ে কেন সুগার আর সুক্রোজ এক আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন করছে, তাহলে ইনভার্টেজ হচ্ছে সেখানে এনজাইম ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের একটা রিয়াকশন তুলে দিয়ে
তাহলে এখানে এনজাইম ক্যাটালিস্ট কোনটা, খুব ইজি কোশ্চেন আসলে কিন্তু এই কোশ্চেনটা আসতেই পারে। এছাড়া যদি ঘুরিয়ে কোশ্চেন আসে তখনও কিন্তু এই রিয়াকশন গুলো যদি তুমি পড়ে মানে জেনে রাখো কোনটায় কোন রিয়াকশনটায় কোন এনজাইম ক্যাটালিস্ট ইউজ হচ্ছে, তাহলে কিন্তু খুবই হেল্পফুল হবে তোমাদের। আচ্ছা, এছাড়া দেখো কনভার্সন অফ গ্লুকোজ ইনটু ইথাইল অ্যালকোহল। গ্লুকোজ কি হচ্ছে, জাইমেজ। এই জাইমেজ এনজাইম অনুঘটকের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহল সাথে আবার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। গ্লুকোজ থেকে তাহলে জাইমেজ এনজাইম ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে এখানে। এই এনজাইমটার প্রেজেন্সে কি হচ্ছে, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, তার সাথে 2 মলিকিউল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই তো? আচ্ছা, এখানে দেখো গ্লুকোজ থেকে যে ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এদের মানে ফিজিক্যাল স্টেটটা দেখো ডিফারেন্ট আছে। তাহলে এটা কোন ধরনের ক্যাটালাইসিস হবে, হোমোজেনিয়াস না হেটেরোজেনিয়াস? লাইভ চ্যাটে লেখো দেখি। এটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে পড়েছি, সেখান থেকে তোমাদের একটু জিজ্ঞেস করছি। যারা ক্লাসটা করছো তারা লাইভ চ্যাটে লেখো যে এই যে রিয়াকশনটা গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এই রিয়াকশনটা হোমোজেনিয়াস ক্যাটালাইসিসের এক্সাম্পল নাকি হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিসের এক্সাম্পল? দেখি কেমন করেছো সবাই, এটা তোমরা লাইভ চ্যাটে লেখো। এছাড়া আছে দেখো কনভার্সন অফ স্টার্চ ইনটু মাল্টোজ, যেমন মল্টেজ। এবার স্টার্চ থেকে মাল্টোজ উৎপন্ন হচ্ছে, স্টার্চকে যদি আমি ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই তাহলে মল্টোজ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে ডায়াস্টেজ এনজাইম ক্যাটালিস্ট, তাই তো? এনজাইম অনুঘটক হচ্ছে ডায়াস্টেজ। এছাড়া দেখো কনভার্সন অফ মাল্টোজ ইনটু গ্লুকোজ, মাল্টোজ থেকে স্টার্চ থেকে মাল্টোজ তৈরি হলো, আবার মাল্টোজ থেকে গ্লুকোজ তৈরি হবে মল্টেজ এনজাইমের উপস্থিতিতে, তাহলে মাল্টেজ এখানে হচ্ছে এনজাইম ক্যাটালিস্ট। ঠিক আছে, এক্ষেত্রে একটা জিনিস যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে দেখো এক একটা বিক্রিয়ার জন্য কিন্তু এক একটা এনজাইম, একই মানে ডিফারেন্ট বিক্রিয়ার জন্য কিন্তু জাইমেজ কিন্তু স্টার্চ থেকে মাল্টোজ তৈরি করতে হেল্প করছে না। এক একটা বিক্রিয়ার জন্য এক একটা নির্দিষ্ট এনজাইম আছে, দেখেছো? এটা কি কেউ নোটিস করেছো? এটা কিন্তু এনজাইমের একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার বলতে পারো, কারণ এটা হাইলি স্পেসিফিক হয়। ঠিক আছে, পরে আমরা যখন ক্যারেক্টারে পড়বো তখন এটা আরো ভালো করে ডিটেলসে পড়ছি। তাও আমি এখন বলছি যে এগুলো থেকে, এই এক্সাম্পল গুলো থেকেই তুমি যদি ভালো করে শোনো আমার কথাগুলো, নোটিস করো, দেখো যে এক একটা এনজাইম হচ্ছে এক একটা রিয়াকশন, প্রত্যেকটা রিয়াকশন আলাদা। এখানে গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল হচ্ছে, এখানে স্টার্চ থেকে মাল্টোজ হচ্ছে, মাল্টোজ থেকে গ্লুকোজ হচ্ছে, বা কেন সুগার থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ হচ্ছে। এই যে চারটে এতক্ষণ যে পড়লাম প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু দেখো আমাদের এনজাইম ক্যাটালিস্ট কিন্তু ডিফারেন্ট। তার মানে একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট এনজাইম আছে। ঠিক আছে, সেটা তো বেঙ্গলিটা তোমাদের দেয়া আছে। আচ্ছা, নেক্সট আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। দেখো ডিকম্পোজিশন অফ ইউরিয়া ইনটু অ্যামোনিয়া। আমরা ইউরিয়ার ডিকম্পোজিশন মানে ইউরিয়ার বিয়োজন ঘটালে অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তার মানে এখানে এনজাইম ক্যাটালিস্ট হিসেবে ইউজ কাকে করা হলো, ইউরিয়েজ। তাহলে এই যে এক্সাম্পল কয়েকটা যেটা বললাম এগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জেই অ্যান্ড এনইটি জন্য, এমসিকিউ এর জন্য। ঠিক আছে, তাহলে ইউরিয়াস এখানে কি করছে না, এনজাইম ক্যাটালিস্ট হিসেবে ইউজ হচ্ছে, যেটা কি করছে বিক্রিয়ার রেটকে বাড়িয়ে দিচ্ছে আর ইউরিয়াকে ডিকম্পোজ করে অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। এছাড়া দেখো আছে ইন স্টোম্যাক, স্টোমাকে পাকস্থলীর মধ্যে কি হয় দেখো পেপসিন থাকে, তো পেপসিন এনজাইম থাকে যেটা প্রোটিনকে পলিপেপটাইডস এ রূপান্তরিত করে দেয়। আবার এটা তো স্টোমাকে হলো, স্টোমাকের ক্ষেত্রে দেখো পেপসিন আছে সেটা প্রোটিনকে পলিপেপটাইড করছে। আবার ইন্টেস্টাইনের মধ্যে, এগুলো বায়োলজিতে পড়ছো তো,
ইন্টেস্টাইনে কি ক্ষুদ্রান্তে কি রয়েছে, ক্ষুদ্রান্তে কি হয় দেখো, অগ্নাশয় প্যানক্রিয়াটিক থেকে মানে অগ্নাশয় থেকে ট্রিপসিন এনজাইমটা সিক্রেট করে, অগ্নাশয় রস থেকে ট্রিপসিন এনজাইমটা সিক্রেট করে, সেটা আবার প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে দেয় আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে। কি বললাম, in stomach pepsin enzyme converts protein into peptide বা polypeptide, while in intestine ক্ষুদ্রান্তে কি হচ্ছে, the pancreatic trypsin converts protein into amino acid, যেটা অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে দিচ্ছে প্রোটিনটাকে, কিসের মাধ্যমে, হাইড্রোলাইসিস মানে আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, এছাড়া কনভার্সন অফ মিল্ক ইনটু কার্ড, এই পয়েন্টটা কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়, তোমাদের এই 6 নম্বর পয়েন্ট পর্যন্ত কিন্তু খুব ভালো করে পড়বে। ঠিক আছে, প্রত্যেকটা রিয়াকশন এবং তাদের যে নির্দিষ্ট এনজাইম ক্যাটালিস্ট বা এনজাইম গুলো ইউজ হচ্ছে সেগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। ঠিক আছে, কনভার্সন অফ মিল্ক ইনটু কার্ড, এক্ষেত্রে কি হয় না, ইট ইজ অ্যান এনজাইমেটিক রিয়াকশন ব্রট অ্যাবাউট বাই ল্যাক্টোব্যাসিলি এনজাইম, ক্ষেত্রে কিন্তু ল্যাক্টোব্যাসিলি এনজাইম থাকে যেটা দইয়ের মধ্যে প্রেজেন্ট থাকে। দইয়ের মধ্যে কি এনজাইম থাকে, ল্যাক্টোব্যাসিলি এনজাইম থাকে, যেটা এই এনজাইমেটিক রিয়াকশনটা ঘটার জন্য হেল্প করে। তাহলে এখানে দেখো ইনভার্টেস, জাইমেস, ডায়াস্টেস, মাল্টেস, ইউরেস, পেপসিন, এইগুলো কিন্তু এই কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইগুলো এই 4টা থেকেও তুমি কিন্তু মনে রাখার জন্য পড়তে পারো তোমার যদি মনে হয়, তাহলে এই 4টা থেকে পড়ে নিতে পারো। কিন্তু ধরো তোমাকে রিয়াকশনটা শুধু দিয়ে দিয়েছে, এই নামগুলো তোমার দেয়নি, তখন কিন্তু তোমার একটু বুঝতে ধরো অসুবিধে হলো, তখন কিন্তু তাহলে আমার মতে তোমরা এই যে মার্ক করা আছে এগুলো, এই রিয়াকশন গুলো, এগুলো ডিটেলসেই ভালো করেই পড়ো। ঠিক আছে, শুধু শর্টে যে এটা পড়তে হবে 4টাও পড়তে পারো, সেটা কোনো অসুবিধে নেই, কিন্তু এটাও পড়ার চেষ্টা করো। ঠিক আছে, ডিটেলসটাও পড়ার চেষ্টা করো, কারণ খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তোমাদের এখান থেকে আসতে পারে। চলো সেরকম একটা এমসিকিউ এখানে আমরা করি। আচ্ছা, এখানে তো যেটা বলছিলাম ইনভার্টেস, তো এগুলো বললাম। হ্যাঁ, এবার একটা এমসিকিউ চলো এখান থেকে করা যাক। দেখো, এই যতটা পড়ালাম তার মধ্যে থেকে একটা এমসিকিউ তোমাদের দিয়েছি, দেখি তোমরা ক্লাস করছো যারা আমার স্টুডেন্ট, C6H12O6, এখান থেকে দেখো C2H5OH উৎপন্ন হয়েছে, তার সাথে CO2 উৎপন্ন হয়েছে, একটু আগেই কিন্তু আমরা পড়েছি। তাহলে which of the following enzymes is involved in the above catalytic reaction? তাহলে C6H12O6 মানে হচ্ছে এটা গ্লুকোজ, গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়েছে, আর সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে 2 মলিকিউল, আর 2 মলিকিউল ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়েছে। তাহলে এক্ষেত্রে কোন এনজাইমটা হেল্প করেছে, এক্ষেত্রে কোন এনজাইমটা হেল্প করেছে, দেখি লাইভ চ্যাটে তোমরা লিখতে থাকো, লাইভ চ্যাটে তোমরা ঝটপট অ্যান্সারটা লিখতে থাকো, দেখি কে আগে লিখছো। রণজিৎ, শ্রাবন্তী, সায়ন, অপরূপা, মৌসুমী, তোমরা লিখতে থাকো, সবাইকেই বলছি। তাহলে এই গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড, জাইমেস, এমসিকিউ 1 এর বি, তাহলে 1 এর বি হচ্ছে কারেক্ট অপশন। তাহলে জাইমেস এই এনজাইমের প্রেজেন্সে এই রিয়াকশনটা, ক্যাটালাইটিক রিয়াকশনটা সংঘটিত হয়। ঠিক আছে, তোমরা একটু আগে এটা পড়েছো, তার মানে এইখান থেকে তাহলে এইরকম ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, এনইটি বা জেই দুটোর জন্যই বলছি। এবার চলো আমরা চলে যাই ক্যারেক্টারিস্টিক অফ এনজাইম ক্যাটালাইসিস।
এনজাইম ক্যাটালাইসিসের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে এরা মোস্ট হাইলি এফিসিয়েন্ট, মানে এরা দক্ষ হয়। কিরকম দক্ষতা জানো এদের? মোস্ট হাইলি এফিসিয়েন্ট। এরা 1 molecule of an enzyme may transform 1 million molecule। বলছে এনজাইমের একটা অণু may transform 1 million molecules, মানে কত? 10 লক্ষ অণুকে পরিবর্তন করতে পারে, মানে অণু বলতে বিক্রিয়ক অণুগুলোকে, পার মিনিট মানে প্রতি মিনিটে। তার মানে একটা এনজাইমের একটা অণু 10 লক্ষ বিক্রিয়ক অণুকে, মলিকিউলস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক যারা বিক্রিয়া করছে নিজেদের মধ্যে, সেই রকম 10 লক্ষ বিক্রিয়ক অণুকে 1 মিনিটের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। তার মানে একটা এনজাইমের কতটা দক্ষতা বুঝতে পারছো একটা রিঅ্যাকশন ঘটানোর জন্য। এছাড়াও এরা হাইলি স্পেসিফিক হয় প্রকৃতিতে। কিরকম দেখো, ইচ এনজাইম ইজ স্পেসিফিক ফর এ গিভেন রিঅ্যাকশন। তার মানে একটা রিঅ্যাকশনের জন্য একটা নির্দিষ্ট এনজাইম থাকে। এটা আমি কিন্তু একটু আগেই বললাম তোমাদের যে একটা মানে রিঅ্যাকশন ঘটার জন্য একটা নির্দিষ্ট এনজাইম থাকে। যেমন ধরো, ওয়ান ক্যাটালিস্ট ক্যান নট ক্যাটালাইজ মোর দ্যান ওয়ান রিঅ্যাকশন, মানে একটা ক্যাটালাইজ করা মানে আরেকটা রিঅ্যাকশন করার জন্য, একটা রিঅ্যাকশন করেছি সে যে আরেকটা অন্য একটা রিঅ্যাকশন করবে সেটার জন্য সেটা কিন্তু পারে না। একটা ক্যাটালিস্ট একটাই রিঅ্যাকশন করবে, একটা নির্দিষ্ট রিঅ্যাকশন। তার মানে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউস আসতে পারে। ফর এক্সাম্পল দেখো, দ্য এনজাইম ইউরিয়েস, এরা যেমন হাইড্রোলাইসিস করে পড়লাম না একটু আগে, ইউরিয়া থেকে অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। তাহলে ইউরিয়া উৎপন্ন করছে যে হাইড্রোলাইসিস অফ ইউরিয়া, তাহলে ইউরিয়াকে আমরা ইউরিয়েসের প্রেজেন্সেই কিন্তু হাইড্রোলাইজ করতে পারছি, তাই তো? ইউরিয়েস ক্যাটালাইজ করছে ইউরিয়ার হাইড্রোলাইসিসটা, কিন্তু এই ইউরিয়েস does not catalyze the hydrolysis of any other amide। সে ইউরিয়ারই হাইড্রোলাইসিস করতে পারবে ইউরিয়েস, আদার অ্যামাইডের কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে হাইলি স্পেসিফিক ইন নেচার। এছাড়া দেখো, হাইলি অ্যাক্টিভ আন্ডার অপটিমাম টেম্পারেচার। এরা হাইলি অ্যাক্টিভ আন্ডার সর্বোচ্চ উষ্ণতায়, আন্ডার অপটিমাম টেম্পারেচার, সর্বোচ্চ উষ্ণতায় এরা অধিক সক্রিয় হয়, হাইলি অ্যাক্টিভ হয়। সেরকম দেখো, the rate of an enzyme reaction becomes maximum at a definite temperature called the optimum temperature। কি বলছে? the enzyme reaction এর রেটটা, মানে এনজাইম বিক্রিয়ার রিঅ্যাকশন রেটটা কি, বিক্রিয়ার হারটা becomes maximum, একদম সর্বোচ্চ হয় কখন? at a definite temperature, একটা নির্দিষ্ট উষ্ণতাতে। একটা নির্দিষ্ট উষ্ণতায় এনজাইম বিক্রিয়ার হার সর্বোচ্চ হয়, যেটাকে মানে অপটিমাম টেম্পারেচার, সর্বোচ্চ উষ্ণতা কিন্তু সেটাকেই বলবো আমি, যে উষ্ণতাতে বিক্রিয়ার, যে নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়ার রেটটা, এনজাইম ঘটিত বিক্রিয়ার রেটটা সর্বোচ্চ হয়, তাকেই বলছি সর্বোচ্চ উষ্ণতা। এবারে এই যে অপটিমাম টেম্পারেচার, এই অপটিমাম টেম্পারেচারের যদি অপটিমাম যত টেম্পারেচারের থেকে উপরে যে উষ্ণতা আছে বা তার থেকে নিচে যে উষ্ণতা আছে, অপটিমাম যে সর্বোচ্চ উষ্ণতায় এনজাইম বিক্রিয়ার হারটা সর্বোচ্চ হলো, ঠিক আছে, তার থেকে যদি উপরে উষ্ণতা ওঠে বা তার থেকে নিচে উষ্ণতা নামে, তাহলে কিন্তু এনজাইম অ্যাক্টিভিটি ডিক্রিজ করতে থাকবে, মানে হ্রাস পেতে থাকবে, এনজাইমের কার্যকারিতা তখন হ্রাস পেতে থাকবে। The optimum temperature range for enzyme activity, মানে এই যে এনজাইমের কার্যকারিতা কোন অপটিমাম টেম্পারেচারে হাইলি অ্যাক্টিভ হয়, 298 থেকে 310 কেলভিন, 298 থেকে 310 কেলভিন। ঠিক আছে, এটা কিন্তু এই পয়েন্টগুলো আমি শুধু এই পয়েন্টগুলোতে মার্ক করেছি, কারণ পয়েন্টের অভ্যন্তরে যে তোমাদের লাইনগুলো আছে সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু ভীষণ ভাবে ভালো করে পড়বে, এমসিকিউ এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো। হিউম্যান বডি টেম্পারেচার বিং
310 Kelvin is suited for enzyme catalyzed reaction. মানব দেহের যে বডি টেম্পারেচার, হিউম্যানের বডি টেম্পারেচার যেটা, সেটা কত হয়? 310 কেলভিন। কি করে বের করলো? না, কি করতে হয় আমাদের? কেলভিনে বের করতে গেলে পরম উষ্ণতা -273, এটা এই 273 এর সাথে আমাদের যে সেলসিয়াসের স্কেলে যে উষ্ণতা মানব দেহের মানে হিউম্যানদের বডি টেম্পারেচার কত? বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 273 এর সাথে 37 যদি আমরা অ্যাড করি তবেই তো আমরা কেলভিনে টেম্পারেচার পাই। এটা তোমরা ক্লাস 10 এ অলরেডি পড়েছো। গ্যাসের বিহেভিয়ার অফ গ্যাস, এই ক্লাস 10 এর এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা পড়েছো। যে ওই তোমরা ছোটবেলায় পড়েছো, তাহলে ক্লাস 12 বা রিপিটার ছাড়া তারা ছোটবেলায় তাহলে পড়েছো যে 273 এর সাথে যদি আমরা সেলসিয়াস স্কেলের উষ্ণতা অ্যাড করে দিই তাহলে কেলভিন স্কেলের উষ্ণতা পাওয়া যায়। তাহলে সেই অনুযায়ী 310 কেলভিন হচ্ছে হিউম্যান বডি টেম্পারেচার। তার মানে এইখানে অপটিমাম টেম্পারেচার রেঞ্জ তো 298 থেকে 310 কেলভিন। তার মানে এনজাইম ক্যাটালাইজড রিঅ্যাকশনের জন্য মানবদেহে এনজাইম ক্যাটালাইজড রিঅ্যাকশন জন্য এই মানবদেহের বডি টেম্পারেচারটা ভীষণভাবে সুইটেবল। সর্বোচ্চ উষ্ণতায় তো এনজাইম সব থেকে বেশি কার্যকরী হয়, হাইলি অ্যাক্টিভ হয়। ঠিক আছে, এছাড়া দেখো হাইলি অ্যাক্টিভ আন্ডার অপটিমাম পিএইচ। হ্যাঁ, হাইলি অ্যাক্টিভ আন্ডার অপটিমাম পিএইচ। পিএইচ মানে নিশ্চয়ই সবাই জানো, পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেনও বলতে পারো। পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন মানে পিএইচ এ কি হয়? আমরা কি মানে এই পিএইচটা দিয়ে কি চেক করি, মেজার করি? কি মেজার করি? না, অ্যাসিডিটি বা বেসিসিটি, অম্লতা বা ক্ষারকীয়তা, সেই সেটাই তো এ করি, মেজার করি আমরা। তাহলে একটা অ্যাকুয়াস সলিউশনে সলিউশনটা কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় সেটা মেজার করার জন্য আমরা পিএইচ স্কেল ইউজ করি, তাই তো? তাহলে এই যে এনজাইম রিঅ্যাকশন, এনজাইম অনুঘটীয় যে বিক্রিয়াগুলো, সেগুলোর রেটটা একটা নির্দিষ্ট পিএইচ এ সর্বোচ্চ হয়, সেটাকেই বলে অপটিমাম পিএইচ, যার ভ্যালু হয় 5 থেকে 7 এর মধ্যে। তাহলে টেম্পারেচারের ক্ষেত্রে 298 থেকে 310 কেলভিন হয়। আর আমাদের পিএইচ ক্ষেত্রে সেম ডেফিনিশন, শুধু একটা নির্দিষ্ট পিএইচ এ এনজাইম ক্যাটালাইজড রিঅ্যাকশনটার রেটটা হাই হয়ে যায়, ম্যাক্সিমাম সর্বোচ্চ হয়ে যায়, সেই পিএইচটাকেই অপটিমাম পিএইচ বলছে, সর্বোচ্চ পিএইচ, যার রেটটা কত হয়? পিএইচ 5 থেকে 7 এর মধ্যে হয়। নেক্সট চলো আমরা নেক্সট কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স ফিচারে চলে যাই, যেটা হচ্ছে ইনক্রিজিং অ্যাক্টিভিটি ইন দ্য প্রেজেন্স অফ অ্যাক্টিভেটর অ্যান্ড কোএনজাইম। ইনক্রিজ করছে অ্যাক্টিভিটি ইন দ্য প্রেজেন্স অফ অ্যাক্টিভেটর। কার অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে? এনজাইমের। এনজাইমের অ্যাক্টিভিটি ইনক্রিজ করছে ইন দ্য প্রেজেন্স অফ অ্যাক্টিভেটর অ্যান্ড কোএনজাইম। অ্যাক্টিভেটর মানে কি? যেটা অ্যাক্টিভেট করছে একটা রিঅ্যাকশনকে। অ্যাক্টিভেটর বলতে কি বোঝায়? যেটা অ্যাক্টিভেট করছে মানে একটা রিঅ্যাকশনকে একটা এনজাইমের সাথে যুক্ত হয়ে, অ্যাক্টিভেটর কি করে? এনজাইমের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে রিঅ্যাকশন রেটটাকে ইনক্রিজ করে, বা এনজাইমের অ্যাক্টিভিটিটাকে ইনক্রিজ করলেই তো রিঅ্যাকশন রেট ইনক্রিজ করবে। আর কোএনজাইম বলছে দেখো, দ্য এনজাইমেটিক অ্যাক্টিভিটি ইজ ইনক্রিজড in the presence of certain substance। কিছু পদার্থের উপস্থিতিতে এনজাইমের অ্যাক্টিভিটি মানে কার্যকারিতাটা বৃদ্ধি পায়, সেগুলোকে বলে কোএনজাইম। কিন্তু কোএনজাইমের প্রেজেন্সে কি হচ্ছে? এনজাইমের অ্যাক্টিভিটিটা ইনক্রিজ করছে। খুব ভালো কথা, কিন্তু কোএনজাইম কি কেউ কি জানো? তোমরা বায়োলজিতে নিশ্চয়ই এটা পড়ে থাকবে। কোএনজাইম হচ্ছে একটা নন প্রোটিন অর্গানিক কম্পাউন্ড। কোএনজাইম হচ্ছে নন প্রোটিন অর্গানিক। এনজাইম কি বললাম আমরা? এনজাইম হচ্ছে প্রোটিন মলিকিউল অফ হাই মলিকিউলার মাস, তাই তো?
উচ্চ আণবিক ভর বিশিষ্ট একটা প্রোটিন অণু হচ্ছে এনজাইম, কিন্তু কোএনজাইম হচ্ছে নন প্রোটিন মলিকিউল। ঠিক আছে, নন প্রোটিন অর্গানিক মলিকিউল বা কম্পাউন্ড যাই বলো না কেন, সেটা হচ্ছে কোএনজাইম, যেটা কি করে এই প্রোটিনের সাথে বাইন্ড করে, প্রোটিন অণুর সাথে। তার মানে কি, অ্যাপোএনজাইম। অ্যাপোএনজাইম কি জানো? অ্যাপোএনজাইমই হচ্ছে এনজাইম, মানে প্রোটিন অণু। তাহলে প্রোটিন মলিকিউল এর সাথে কোএনজাইম মানে নন প্রোটিন মলিকিউল, এগুলো বাইন্ড করছে, বাইন্ড করে রিঅ্যাকশন রেটটাকে বাড়িয়ে দিচ্ছে, এনজাইম অ্যাক্টিভিটিটা ইনক্রিজ করছে এর মাধ্যমে, সেই জন্য। কিন্তু কোএনজাইম শুধু নিজে নিজে কিন্তু বাড়াতে পারে না। কোএনজাইম নামের মধ্যে তো একটা এনজাইম আছে, কিন্তু এরা তো নন প্রোটিন অণু। শুধু এদেরকে যদি আমি কোনো রিয়াকশনে দিই, কোনো কোএনজাইম, যেমন ধরো কোএনজাইম হয় তোমার ভিটামিন কে, ভিটামিন B12, এগুলো হচ্ছে সব এক একটা কোএনজাইম। হ্যাঁ, তো এদেরকে যদি শুধু আমি রিয়াকশনের মধ্যে দিই এনজাইম না দিয়ে, তাহলে কিন্তু এরা কোনো কাজ করবে না, এদের কোনো কার্যকারিতা নেই। কিন্তু যদি আমি কোএনজাইমের সাথে মানে নন প্রোটিন মলিকিউল, নন প্রোটিন মলিকিউল হচ্ছে কোএনজাইম, এর সাথে যদি আমি প্রোটিন অণু মানে এনজাইম বাইন্ড করে, তখনই কেবলমাত্র তখনই এনজাইম অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে, আদারওয়াইজ নট। ঠিক আছে, তাহলে it has been observed that when a small non-protein like vitamin is present along with an enzyme, the catalytic activity is enhanced considerably. তখনই কেবলমাত্র যখন নন প্রোটিন মলিকিউলটা বাইন্ড করছে এনজাইমের সাথে, তখনই কেবলমাত্র ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটা ইনক্রিজ করছে বা এনহ্যান্স করছে। অ্যাক্টিভেটরস আর জেনারেলি মেটাল আয়ন, এই ধাতব কিছু আয়ন আছে, যেমন ধরো Na+, Mn2+, Cobalt2+, Copper2+, এইগুলো কিন্তু অ্যাক্টিভেটর। এগুলো কিন্তু যখন এই মেটাল আয়নগুলো উইকলি বন্ডেড টু এনজাইম মলিকিউল, যখন এনজাইমের সাথে দুর্বলভাবে যুক্ত হচ্ছে এনজাইম অণুর সাথে, তখনও কিন্তু ইনক্রিজ হচ্ছে দেয়ার ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, অনুঘটকীয় যে কার্যকারিতাটা বৃদ্ধি পাচ্ছে। যেমন ধরো অ্যামাইলেজ ইন দ্য প্রেজেন্স অফ সোডিয়াম ক্লোরাইড, দ্যাট মিনস Na+, Na+ আয়ন হচ্ছে এখানে একটা অ্যাক্টিভেটর। ধাতব আয়নগুলোই তো অ্যাক্টিভেটর, মনে রাখবে মেটাল আয়ন হচ্ছে অ্যাক্টিভেটর। তার মানে Na+, এই Na+ এর উপস্থিতিতে মানে অ্যামাইলেজ কি করছে, ভেরি অ্যাক্টিভ, তখন কিন্তু খুবই সক্রিয়, সেই ক্যাটালাইটিক্যালি খুবই সক্রিয় হচ্ছে, ভেরি অ্যাক্টিভ হচ্ছে। অ্যামাইলেজ হচ্ছে একটা এনজাইম, তার মানে সে একটা অ্যাক্টিভেটরের সাথে যুক্ত হলো, সেরকমই কোএনজাইমের সাথে যুক্ত হয়েও কিন্তু ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি এনহ্যান্স করছে। এছাড়া আছে আর একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স, দেখো ইনফ্লুয়েন্স করে অফ ইনহিবিটর অ্যান্ড পয়জন। তাহলে আমরা কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা লাইন বাই লাইন যেরকম ভাবে আমি পড়িয়ে দিচ্ছি সেরকম ভাবেই পড়বে, ঠিক আছে? তবেই কিন্তু তোমরা এমসিকিউ অ্যাটেন্ড করতে পারবে এবং কারেক্ট অ্যান্সার দিতে পারবে এমসিকিউটা। ইনফ্লুয়েন্স অফ ইনহিবিটর অ্যান্ড পয়জন। ইনহিবিটর অ্যান্ড পয়জন মানে হচ্ছে, তার মানে কি, রিঅ্যাকশনটাকে ইনহিবিট করছে। ইনফ্লুয়েন্স মানে বাধা দান করছে, ইনফ্লুয়েন্স অফ ইনহিবিটর, অনুঘটক বাধা দানকারী যে পদার্থগুলো আছে বা অনুঘটক বিষ যে পড়েছিলাম, লাইক অর্ডিনারি ক্যাটালিস্ট, enzymes are also inhibited and poisoned by the presence of certain substance. তাহলে কিছু পদার্থের উপস্থিতিতে কি হচ্ছে না, রিঅ্যাকশনটা এনজাইম গুলো ইনহিবিট হয়ে যাচ্ছে এবং পয়জনড হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে। এই ইনহিবিটরস অর পয়জন interact with the active functional group on the enzyme surface. এনজাইমের পৃষ্ঠতলে কিছু অ্যাক্টিভ ফাংশনাল গ্রুপ রয়েছে, সক্রিয় কার্যকরী গ্রুপ রয়েছে, ঠিক আছে? সেগুলো কি হচ্ছে, এই ইনহিবিটর অ্যান্ড পয়জন, মানে ইনহিবিটর মানে কি, বাধা দানকারী যে পদার্থ, আর বিষ, অনুঘটক বিষ, এদের সাথে ইন্টারাক্ট করছে, করে বলে কি হয়, মানে এনজাইমের পৃষ্ঠতলে যে সক্রিয় গ্রুপ গুলো আছে, হ্যাঁ, যেগুলো বিক্রিয়াটা ঘটাতে হেল্প করে, তার সাথে এই ইনহিবিটর আর পয়জন গুলো ইন্টারাক্ট করছে বলে এই ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম কমপ্লিটলি ডিস্ট্রয়েড,
মানে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার একটা যে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, মানে অনুঘটকীয় যে কার্যকারিতা এনজাইমের, সেটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যায়, অথবা রিডিউস মানে কমেও যেতে পারে, অথবা সম্পূর্ণভাবে নষ্টও হয়ে যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, এবার আমরা এতক্ষণ যেটা করছিলাম সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এনজাইম ক্যাটালিস্ট। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে মেকানিজম অফ এনজাইম ক্যাটালাইসিস, মানে এনজাইম ক্যাটালাইসিস অনুঘটন প্রক্রিয়াটার ক্রিয়া কৌশল, কিভাবে এরা কাজ করছে। There are a number of cavities present on the surface of colloidal particles of enzyme. এনজাইমের কোলয়েডীয় কণার যে সারফেসে কি আছে, পৃষ্ঠতলে বহু সংখ্যক গর্ত রয়েছে। These cavities are of characteristic shape. এটা একটা বিশেষ ধরনের আকৃতি বিশিষ্ট হয়ে থাকে এই ক্যাভিটিস গুলো, and possess active group, যেমন ধরো NH2, COH বা SH বা OH, এই ধরনের গ্রুপগুলো কিন্তু অ্যাক্টিভ গ্রুপ, মানে সক্রিয়, খুবই অ্যাক্টিভ হয়। এই গ্রুপগুলো কিন্তু ওই এনজাইমের কোলয়েডীয় কণার পৃষ্ঠতলে প্রেজেন্স আছে। ঠিক আছে, দিস আর দ্য অ্যাকচুয়ালি অ্যাক্টিভ সেন্টার, মানে এই যে ক্যাভিটিস গুলো আছে না, এই ক্যাভিটিস গুলোই কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাক্টিভ সেন্টার অন দ্য সারফেস অফ দ্য এনজাইম পার্টিকেল। এনজাইম কণাগুলোর পৃষ্ঠতলে এটা একটা সক্রিয় কেন্দ্র বলা যেতে পারে। দ্য মলিকিউল অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, যেটাকে সাবস্ট্রেট বলে, এনজাইম কি করে সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়। আমরা এই ফিগার 5.4 দেখো, এনজাইম কি হচ্ছে না, এনজাইম হচ্ছে ক্যাটালিস্ট, একটা অনুঘটক। এই অনুঘটক কি হচ্ছে সাবস্ট্রেট, মানে মলিকিউলস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়ক অণু। এদের মধ্যে দেখো অ্যাক্টিভ সাইট রয়েছে, যেটা বলছিলাম আমরা অ্যাক্টিভ সেন্টার রয়েছে, একটা বিশেষ আকৃতি বিশিষ্ট হয়, যেটা বললাম এই মাত্র, যে এই মলিকিউল অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট which have complementary shape fit into these cavities just like a key fits into a lock. একটা তালার মধ্যে যেমন একটা চাবি এন্ট্রি ফিট করে যেভাবে, সেই রকম ভাবেই কিন্তু একটা সাবস্ট্রেটের মধ্যে এনজাইম বা ক্যাটালিস্টটা ফিট করে যায়। সেই রকমই আকৃতি বিশিষ্ট, সেটা একটা বিশেষ আকৃতির হয়। ঠিক সেই জন্যই কিন্তু এটাকে তালা চাবি মডেল বলে, যেহেতু এটা তালার মতন কাজ করছে কে, সাবস্ট্রেট, আর এনজাইমটা হচ্ছে কি, যেটা হচ্ছে যে এনজাইম সাবস্ট্রেটের মধ্যে গিয়ে ফিট করে যাচ্ছে। তখন কি হচ্ছে, যেহেতু এটা একটা অ্যাক্টিভ গ্রুপের অন অ্যাকাউন্ট অফ দ্য প্রেজেন্স অফ অ্যাক্টিভ গ্রুপ, এটা যেহেতু অ্যাক্টিভ গ্রুপের প্রেজেন্স হচ্ছে, কারণ এনজাইমের পৃষ্ঠতলে তো এই NH2, COOH বা SH বা OH এগুলোর মতো অ্যাক্টিভ গ্রুপ আছে। এই অ্যাক্টিভ গ্রুপগুলো প্রেজেন্স আছে মানে এনজাইম আর সাবস্ট্রেট এইভাবে ফিট হয়ে গেলে একটা কমপ্লেক্স গঠিত করবে, তার মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন হয়। তারপরে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন হয়েছে, তার মানে এটা ডিকম্পোজ হয়ে যাবে, সেটা আবার বিয়োজিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। তার মানে দেন ডিকম্পোজেস, এই যে বলছে যে অন অ্যাকাউন্ট অফ দ্য প্রেজেন্স অফ অ্যাক্টিভ গ্রুপ an activated complex is formed which then decomposes to create the product. ঠিক আছে, দেখো দুটো স্টেপে হচ্ছে, একটা হচ্ছে এনজাইম তাহলে সাবস্ট্রেটে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করছে, আর সেকেন্ড স্টেপে হচ্ছে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা বিয়োজিত হয়ে ডিকম্পোজ হয়ে এনজাইম এবং তার সাথে যে প্রোডাক্ট উৎপন্ন করছে, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। এইভাবে তাহলে আমাদের এনজাইম ক্যাটালাইসিস এটা হচ্ছে ক্রিয়া কৌশল, মেকানিজম অফ এনজাইম ক্যাটালাইসিস। এখান থেকেও কিন্তু তোমাদের এই লাইনগুলো যেরকম অ্যাক্টিভ গ্রুপ বা এনজাইম সাবস্ট্রেটের সাথে কিভাবে যুক্ত হয়ে, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউস আসতে পারে। যেরকম একটা এমসিকিউ দেখো, আমরা এমসিকিউ 2টা করব, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপস প্রেজেন্ট অন দা সারফেস ক্যাভিটিস, মানে অ্যাক্টিভ সাইট যেটা বললাম,
of enzyme are NH2COOH, OH, না all of these? কোন অপশনটা হবে? 2 এর কোন অপশনটা হবে? তোমরা লাইভ চ্যাটে ঝটপট লিখে ফেলো। এটা কিন্তু এনজাইমের ক্রিয়াকৌশল থেকে, এনজাইম অনুঘটনের ক্রিয়াকৌশল থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউস এরকম আসতে পারে। Functional groups present on the surface cavities, active site of enzyme। তাহলে এই মাত্র আমরা পড়লাম কোন অ্যাক্টিভ সাইট গুলো থাকে। আমরা পড়েছি যে NH2 ও থাকে, COOH ও থাকে, OH ও থাকে, সাথে SH ও কিন্তু থাকে। তার মানে এই অপশনে হবে আমাদের 2D। MCQ 2 এর ডি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট দেখো ক্যাটালিস্ট ইন ইন্ডাস্ট্রি। এবার কিছু কিছু ক্যাটালিস্ট আছে যেগুলো আমাদের শিল্পক্ষেত্রে ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করা হয়। সেরকম দেখো আমরা বলছিলাম যেটা ক্যাটালাইসিস করার সময় হেভার প্রসেস, যেটা অ্যামোনিয়া উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, সেই পদ্ধতি হেভার পদ্ধতি। বা নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার জন্য অসওয়াল্ড প্রসেস। এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউস আসতে পারে। এটা এখানে দিইনি, কিন্তু আমি অ্যাসাইনমেন্টে তোমাদের এখান থেকে কেমন এমসিকিউস হবে সেগুলো দিয়ে দেবো। তাহলে হেবার প্রসেস কিসের জন্য ইউজ হচ্ছে? না অ্যামোনিয়া তৈরির জন্য। নাইট্রিক অ্যাসিড অসওয়াল্ড প্রসেসে ম্যানুফ্যাকচারের জন্য ইউজ হচ্ছে। বা স্পর্শ পদ্ধতিতে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করি, কন্ট্যাক্ট প্রসেস যেটাকে বলে, স্পর্শ পদ্ধতি যেটার মাধ্যমে আমরা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করি। এই যে এই পদ্ধতিগুলো এবং তার ক্যাটালিস্ট গুলো কি কি দেখো। কন্ট্যাক্ট প্রসেস, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করার জন্য যে ক্যাটালিস্ট ইউজ হয় সেটা হচ্ছে দেখো V2O5 ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টসও হতে পারে, প্ল্যাটিনামের আস্তরণযুক্ত যে অ্যাসবেস্টস সেটাও হতে পারে। এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। মানে এখান থেকে যে কত ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, আমি তোমাদের অ্যাসাইনমেন্টে যেটা পাঠাই আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের, এখান থেকে কিন্তু যে এমসিকিউস আসতে পারে, কিন্তু যেগুলো বলছি না ক্লাসে তো সব বলা সম্ভব নয়, সেগুলো তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু আমি সেগুলো দিয়ে দিই। হ্যাঁ, সবাই কিন্তু অ্যাসাইনমেন্টটা সবাই প্রায় বেশিরভাগই করছো, আবার কয়েকজন আছো যারা অ্যাসাইনমেন্টটা করছো না ডেলি, বা লেটে পাঠাচ্ছ, অ্যান্সার শিট পাঠানোর পরে পাঠাচ্ছ, তারা কিন্তু সেটা করো না। কারণ সিরিয়াস ভাবে এটাকে করার চেষ্টা করো, অ্যাসাইনমেন্ট গুলো একদম ক্লাসগুলো ভালো করে অ্যাসাইনমেন্ট গুলো করার চেষ্টা করো। তাহলে কিন্তু তোমাদের মক টেস্টে দেখবে তোমাদের ফুল মার্কস পেতে পারবে তোমরা। তাহলে বোঝা গেল। আবার অসওয়াল্ড প্রসেসে দেখো নাইট্রিক অ্যাসিড, প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টাস এখানে ক্যাটালিস্ট। ঠিক আছে। হেবার পদ্ধতিতে আয়রন হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, মলিবডেনাম হচ্ছে প্রমোটার হিসেবে কাজ করে। ঠিক আছে, এইভাবে এগুলো করবে। ঠিক আছে, খুব ভালো করে করবে, আর দেখবে খুব পড়তে ভালোও লাগবে, এগুলো খুব ইন্টারেস্টিং কিন্তু। তাহলে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমাদের কিছু ক্যাটালিস্ট ইউজ হচ্ছে এবং তার কি পদ্ধতিতে তৈরি হচ্ছে সেই পদার্থগুলো, বিক্রিয়াজাত পদার্থগুলো, মানে অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো কি পদ্ধতিতে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। নেক্সট চলো আমরা দেখে নিই এবার আমাদের আরেকটা টপিক, আজকে নতুন যে টপিকটা আজকে শুরু করব সেটা হচ্ছে কোলয়েড। তাহলে এনজাইম ক্যাটালাইসিস পড়লাম আজকে, এবং আজকে কোলয়েড সম্পর্কে কিছুটা স্টার্ট করব। আচ্ছা, এর মাঝখানে তোমাদের আমি একটা এক্সট্রা ক্লাস দেব, সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তোমাদের ইনফর্ম করে দেবো, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি আজকে যেটুকুনি পড়াচ্ছি তারপর থেকে আবার এক্সট্রা ক্লাসে পড়াচ্ছি। আচ্ছা, কোলয়েড। কোলয়েড তাহলে কোলয়েড হচ্ছে একটা হেটেরোজেনিয়াস সিস্টেম, যেখানে কি হয়, ইন হুইচ ওয়ান সাবস্টেন্স, মানে হেটেরোজেনিয়াস সিস্টেম মানে কি, অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে, অসমসত্ব মিশ্রণ মানে কঠিনের সাথে তরল পদার্থের মিশ্রণ, বা তরলের সাথে গ্যাসের, বা তরলের সাথে কঠিনের, কঠিনের সাথে তরলের, কঠিনের সাথে গ্যাসের, এইভাবে অসমসত্ব মিশ্রণ হচ্ছে কোলয়েড। যেখানে কি হচ্ছে, one substance is
ডিসপার্স, এখানে ফার্স্ট প্যারাগ্রাফে তেমন কিছু তোমাদের পড়ার নেই, তাই আমি মার্ক করিনি এখানে। আর কি বলছে না, ওয়ান সাবস্টেন্স ইজ ডিসপার্স, মানে একটা পদার্থ বিস্তৃত হচ্ছে as very fine particle, খুব ক্ষুদ্র সূক্ষ্ম কণারূপে in another substance, যেটাকে বলছে বিস্তার মাধ্যম। তার মানে একটা পদার্থ অপর বিস্তৃত হয়ে অপর পদার্থের মধ্যে সূক্ষ্ম কণারূপে বিস্তৃত হচ্ছে অপর পদার্থে, তার মানে কি সেটা বিস্তার মাধ্যম। একটা মাধ্যম বিস্তৃত হওয়ার একটা মাধ্যম তো থাকবে, তার মানে একটা পদার্থ যেটা হচ্ছে তার বিস্তৃত দশা এবং যেখানে বিস্তৃত হচ্ছে সেটা হচ্ছে বিস্তার মাধ্যম। তাহলে ডিসপারশন মিডিয়া হচ্ছে বিস্তার মাধ্যম, আর ডিসপার্সড ফেজ মানে বিস্তৃত দশা। এই টার্মস দুটো কিন্তু কোলয়েডে ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে যে পদার্থটা বিস্তৃত হচ্ছে তাকে বলে বিস্তৃত দশা, আর যার মধ্যে বিস্তৃত হচ্ছে তাকে বলে বিস্তার মাধ্যম। কিভাবে বিস্তৃত হয়? অ্যাজ ভেরি ফাইন পার্টিকেল, খুব সূক্ষ্ম কণারূপে। ঠিক আছে, নেক্সট এবার দেখো দ্য এসেন্সিয়াল ডিফারেন্স বিটুইন এ সলিউশন এন্ড এ কোলয়েড। কোলয়েড আর মানে দ্রবণ আর কোলয়েডের মধ্যে সলিউশন কি? এটা সলিউশন তো একটা হোমোজিনিয়াস সিস্টেম, মানে সমসত্ব মিশ্রণ, আর কোলয়েড হচ্ছে একটা অসমসত্ব বা হেটেরোজেনিয়াস মিশ্রণ। এটা একটা তো ডিফারেন্স আছে, কিন্তু এসেন্সিয়াল ডিফারেন্স হচ্ছে পার্টিকেল সাইজ, কণার আকার। এটা হচ্ছে সলিউশন আর কোলয়েডের মধ্যে একটা এসেন্সিয়াল ডিফারেন্স। While in a solution the constituent particle are ion and small molecule, যখন গঠনকারী কণাগুলো আয়ন অথবা ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুগুলো সলিউশনের ক্ষেত্রে, কিন্তু কোলয়েডের ক্ষেত্রে কি হয় জানো? dispersed phase may consist of, dispersed phase মানে কি? বিস্তৃত দশা। তার মানে যে পদার্থ বিস্তৃত হচ্ছে সেই বিস্তৃত দশা বলে তাকে। তার মানে dispersed phase may consist of particles of a single macromolecule such as protein, synthetic polymer, মানে সিঙ্গেল ম্যাক্রোমলিকিউল মানে কি? বৃহৎ আণবিক, or an aggregate of many atom, তার মানে অনেক পরমাণু, আয়ন বা অণু জোটবদ্ধ আকারে যদি পাওয়া যায় তাহলে সেটা ডিসপার্স ফেজ। তাহলে কোলয়েডের ক্ষেত্রে তাহলে সেটা কিন্তু আকারটা কিন্তু বড় হচ্ছে, কিন্তু সলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে? কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো আয়ন বা স্মল মলিকিউল হয়, কিন্তু কোলয়েডের ক্ষেত্রে কি হয়? সিঙ্গেল ম্যাক্রোমলিকিউল হয়। যেমন প্রোটিন, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে তো প্রোটিন হয়, তার মানে এটা বৃহৎ আণবিক একটা মলিকিউল। সিনথেটিক পলিমার বা বহু সংখ্যক অ্যাটম পরমাণু জোটবদ্ধ হয়ে আছে, বা আয়ন বা মলিকিউল জোটবদ্ধ হয়ে আছে। কোলয়েডাল পার্টিকেলস আর লার্জার দ্যান সিম্পলার মলিকিউল, সাধারণ যে অণু সেগুলোর থেকে কোলয়েড পার্টিকেলটা, কোলয়েড কণাগুলো বড় হয়, কিন্তু স্মল ইনাফ টু রিমেইন সাসপেন্ডেড। বুঝতে পারলে? কিন্তু স্মল হয় কিসের ক্ষেত্রে? না, স্মল হয় আমাদের তোমার কি বলছিলাম, হ্যাঁ, স্মল এনাফ টু রিমেইন সাসপেন্ডেড, তার মানে প্রলম্বিত থাকার জন্য এটা কিন্তু ছোট আকারের হয়, সাসপেন্ড থাকার জন্য। প্রলম্বন মানে কি? অধক্ষেপ, সাসপেনশন একটা পড়ে না, ধরো জলের সাথে বালি মিশিয়ে দিলে, জলের সাথে যদি বালি মিশিয়ে দাও তাহলে তো আস্তে আস্তে ধীরে ধীরে কি দেখবে? বালিটা থিতিয়ে পড়ছে, তার মানে সেটা একটা প্রলম্বন। সেইটাই বলছে যে প্রলম্বিত অবস্থায় থাকার জন্য কিন্তু কোলয়েড কণাগুলো যথেষ্ট ছোট আকৃতির হয়। তার রেঞ্জটা কিরকম হয় জানো? ডায়ামিটার অফ দেয়ার রেঞ্জ অফ ডায়ামিটার ইজ বিটুইন 1 and 1000 ন্যানোমিটার, 10 to the power -9 to 10 to the power 6 মিটারের মধ্যে হয় এই কোলয়েডিয়াল পার্টিকেলের রেঞ্জটা, তাদের আর কি আকারটা। এবার আসছি আমরা আরেকটা টপিকে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কোলয়েড। এই যে কোলয়েড সম্পর্কে আমরা পড়লাম, এদেরকে আবার ক্লাসিফাই করা যায় তিনটে স্টেপের মাধ্যমে। সেই তিনটে স্টেপ কি কি? না, নাম্বার 1 ইজ ফিজিক্যাল স্টেট অফ ডিসপার্সড ফেজ এন্ড ডিসপারশন মিডিয়া, তার মানে বিস্তৃত দশা আর
বিস্তার মাধ্যমের ভৌত দশার উপর নির্ভর করে, তার মানে সেটা তরলের সাথে কঠিনের হবে নাকি কঠিনের সাথে তরলের হবে, অথবা তরলের সাথে গ্যাসের হবে না গ্যাসের সাথে তরলের হবে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু কোলয়েডকে ক্লাসিফাই করা যায়। গ্যাসের সাথে গ্যাসের, জানো তো কখনো যে মানে গ্যাসের সাথে গ্যাসের মিশ্রণটা হোমোজিনিয়াস হয়, তাই জন্য এটাকে কোলয়েডিয়াল সিস্টেমের মধ্যে ধরা হয় না। মানে ডিসপার্সড ফেজ যদি গ্যাস হয় আর ডিসপারশন মিডিয়ামও যদি গ্যাস হয়, বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম দুটোই যদি গ্যাস হয়, তখন কিন্তু সেটা একটা হোমোজেনিয়াস মিশ্রণ তৈরি করে। কিন্তু কোলয়েড তো হেটেরোজেনিয়াস, তাই জন্য এটাকে কোলয়েডিয়াল সিস্টেমের মধ্যে ধরা হয়, বাকি প্রত্যেক কটাকে ধরা হয়, সেটা আমরা পড়বো। আচ্ছা, এছাড়াও দেখো নেচার অফ ইন্টারাকশন